সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে উপসংহার নিবেদন করছে নিটুল টাটা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। এবছর নির্বাচনের বছর, আর এ মাসটিও ভোটের মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আভাস দিয়েছেন অক্টোবরেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। দেশে 39টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কিছুদিন আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল নতুন দলের নিবন্ধনের আবেদন চেয়ে। 76টি দল আবেদন করলেও দুটো ছাড়া বাকিরা নিবন্ধন পাচ্ছে না বলেই আভাস পাওয়া গেছে নির্বাচন কমিশন থেকেই। একথা ঠিক, নির্বাচন মানে শুধু ভোট গ্রহণ নয়, ভোটের আগে পরে বা তফসিল ঘোষণার পর যে নির্বাচনী সময়, তখন একটি লেভেল প্লেইং ফিল্ড থাকার ব্যাপারে সবাই একমত। কিন্তু সেটা কিভাবে হবে তা নিয়েই নানা মত। আর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকালীন সরকার। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় যেমন সরকার ছিল, ডিসেম্বরে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে এখন চলছে স্থানীয় সরকারি নির্বাচন। রংপুরের পর খুলনা এবং গাজীপুরের পর এখন চলছে 3 সিটির নির্বাচনী কার্যক্রম। আগামী 30শে জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। খুলনা আর গাজীপুরের দৃশ্যত বড় ধরনের কোনো অনিয়ম চোখে না পড়লেও দুটি সিটি কর্পোরেশন নিয়েই আপত্তি উঠেছে, যদিও এসব সম্পর্কে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগের পরিমাণ খুবই কম। তবে এখন আবার খোদ প্রধান নির্বাচন কমিশনারই বলছেন যে জাতীয় নির্বাচনের 3 মাস আগে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন তাদের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সক্ষম আমাদের নির্বাচন কমিশন? দেশের মানুষ নির্বাচনের স্বচ্ছতা চায় সবসময়, সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি এখন এসেছে অংশগ্রহণমূলক ভোটের কথাও। আর আমরা চাই জয়ী হোক নাগরিকের ভোটাধিকার। তাই এই মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় ছিল নির্বাচনের জয়। আর এ নিয়ে আজ সমাপনী পর্বের আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এই মাসের শুরু থেকে এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি এসেছিলেন এম সাকাওয়াত হোসেন, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, জিএম কাদের, কমরেড খালিকুজ্জামান, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, শারমিন মুর্শিদ, অসীম কুমার উকিল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দিলীপ কুমার সরকার, মুনিরা খান, ব্যারিস্টার নাজমুল হুদা, মাহমুদুর রহমান মান্না, এইচ এন আশিকুর রহমান এবং ডক্টর আসাদুজ্জামান রিপন। আজকের পর্বে আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। নির্বাচনে 2 স্তরের ম্যানেজমেন্ট হয়, একটা ম্যাক্রো ম্যানেজমেন্ট, একটা মাইক্রো ম্যানেজমেন্ট। আমার অবজারভেশন হচ্ছে যে ইলেকশন কমিশন মাইক্রো ম্যানেজমেন্টটাকে ঠিকমতো করতে পারেনি। এটা যদি ইলেকশন কমিশন বিশ্লেষণ না করে তাদের দুর্বলতা কোথায়, কেন করতে পারেনি, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের মতো বড় নির্বাচনে যেখানে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, আমি খুব একটা কার্যকর হবে বলে এই মুহূর্তে মনে করতে পারি। সিটি কর্পোরেশন যাই হোক, এর গুরুত্ব কোনো অবস্থায় জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনীয় নয়। জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, শতভাগ শুদ্ধভাবে এটা ইন্তজাম করার দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন একটা ফরমাইশি কাজের মতো, অনুরোধে ঢেকে গেলার মতো একটা কাজ। কিন্তু নির্বাচনের লক্ষ্যটা হলো এটা জনগণের ক্ষমতায়ন করা, জনগণের মতামতের প্রতিফলন ঘটানো, ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক শাসন প্রতিনিধি নির্বাচন করবে। তাহলে গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে নির্বাচন জয়ী হতে পারে না। নির্বাচন কমিশন তাদের এমনভাবে গড়ে উঠেছে যে এত শক্তিশালী নির্বাচন কমিশন যে সেখানে সরকার, প্রধানমন্ত্রী যাকে তাকে তাদের নির্বাচন পর্যন্ত তারা বাতিল করে দিতে পারে এবং দিচ্ছে। সেই ট্রেডিশন আমরা গঠন করতে পারিনি। ইলেকশন কমিশন পলিসি সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পুলিশ, স্থানীয় প্রশাসন, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম অবশ্যই, এবং যারা পর্যবেক্ষক, ইভেন কি ভোটার, যারা প্রার্থী, পলিটিক্যাল পার্টি, তাদের প্রত্যেকের দায়িত্ব আছে। যদি এই দায়িত্বটা আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কোন জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম অংশগ্রহণ পেয়েছি, কোন জায়গাটাতে আমরা জনগণের সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি, কোন সিস্টেমটা মানুষকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে, একটা আস্থার জায়গা তৈরি করতে পারছি কিনা। কারণ যেখানে রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি কোনো আস্থা তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা থেকেই যাবে। জাতিসংঘের মানবাধিকার সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শুধু বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে ফলাফল ঘোষণা করার যে প্রক্রিয়া, তাকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। নির্বাচনগুলি করছি, পর্যবেক্ষণ করছি, গবেষণা করছি, যাতে ত্রুটি বিচ্যুতিগুলি কাটিয়ে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে মোকাবেলা করতে পারি। আগে আমাদের দেশে ইলেকশনের ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে যত পার্টি আছে প্রত্যেকেই কিন্তু আন্দোলন একটা করেছিল যে কোনো সরকারের আন্ডারে তারা ইলেকশন করবে না। কেন করেছিল? প্রত্যেকেই ফিল করেছিল যে একটা সরকারের আন্ডারে ইলেকশন হলে তাদের একটা
ইন্টারেস্ট থাকে, সেটা থাকে। মানুষ ইলেকশন যখন করে তখন তো হারবার জন্য করে না। সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি এই মেসেজটা দেয় যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা চাই, তবে দেখা যাবে যে ওই প্রার্থীর কর্মী সমর্থক তারাও সংযত আচরণ করে, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত যে কর্মকর্তা কর্মচারী তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করে। প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি সেটা আমার জানা নেই। তার উনি নিজে এখনো প্যারামিটারই জানেন না যে কোন লেভেল পর্যন্ত গেলে এটাকে সুস্থ বলা যাবে, কোন লেভেল পর্যন্ত। মানে খুবই অদ্ভুত বিষয় যে প্রধান নির্বাচন কমিশনার এরকম কথাবার্তা বলতে পারেন। এই সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আমাকে অবশ্যই ক্ষমতার কাছে যেতে হবে এবং ক্ষমতাসীন দলকে উদ্বুদ্ধ করতে হবে। সদিচ্ছায় প্রণোদিত হয়ে একটা দেশের জন্য কিছু করাই হচ্ছে সুস্থ রাজনীতি, এবং তার মাধ্যমে সুশাসন অর্থাৎ গণতন্ত্র আমরা আনতে পারি। আমাদের এই নির্বাচনী ব্যবস্থার প্রতি, রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাটা খুব জরুরি হয়ে গেছে। যদি রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি যদি জনগণের আস্থা ফিরিয়ে না আনা যায়, তাহলে এটা গণতন্ত্রের জন্য আদৌ ভালো কোনো ফল দেবে না। আমাদের রাজনীতির মধ্যে উদ্দেশ্যই হবে যে বাংলাদেশে রাজনীতি সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু আমরা এমন একটা সাংগঠনিক পরিবেশ সৃষ্টি করব তখন তারাই ক্ষমতায় আসবে যারা দেশকে বিশ্বাস করে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। আর ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারে আজকের এই মাসের সমাপনী পর্বের আলোচনা। আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহনাজ এবং ডক্টর তোফায়েল আহমেদ। আমি ডক্টর তোফায়েল আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা এই অনুষ্ঠান যখন শেষ করবো তার একটু পরে 12টার সময় 3 সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার শেষ হয়ে যাবে। আপনি নির্বাচন পর্যবেক্ষণ করেন, দেখেন এবং নিজের মতামত দেন। আপনি যদি বলেন যে এই 3টি সিটি কর্পোরেশনে কি দেখলেন, আপনি দুটো শহরেও গিয়েছিলেন, আপনি কি মনে হয় যে যথাযথভাবে নির্বাচন হবে? এবং আমরা যে বলছি যে নির্বাচনের জয় হবে, 3 সিটি কর্পোরেশনে সেই নির্বাচনের জয় দেখেন কিনা? প্রার্থীরা যে কেউ পরাজিত হতেই পারে, জয়ী হতেই পারেন, কিন্তু নির্বাচন জয়ী হবে কিনা আপনার কি অ্যাজাম্পশন এই 3 সিটি কর্পোরেশন সম্পর্কে আমি শুরু করতে চাই? ধন্যবাদ। এখন 3 সিটি বলেন, যে কোনো সিটি লোকাল গভর্নমেন্ট নির্বাচন বলেন, এটা রাজনৈতিক সামগ্রিক যে রাজনৈতিক সংস্কৃতি, সামগ্রিক যে রাজনৈতিক অবস্থা তার থেকে বিযুক্ত নয়। সেজন্য এই সিটি ওই সিটিতে কিন্তু একটা বিশেষ ধরনের কিছু একটা মন্তব্য করা খুব ডিফিকাল্ট। এখন সামগ্রিকভাবে আমাদের নির্বাচন ব্যবস্থা রাজনীতির মধ্যে আমি 4টা শব্দ বলবো: ভয়, সন্দেহ, সংশয়, অবিশ্বাস। এই 4-এর সাথে রাজনীতি ও নির্বাচনের বসবাস। এখানে কেউ কাউকে বিশ্বাস করছে না, কারোর উপর কেউ আস্থা রাখছে না। যেমন ধরো নির্বাচন কমিশন এখন প্রায় সময় দেখা যাচ্ছেন তারা নিজেদের অফিসারকে আরও করছেন, রিটার্নিং অফিসার করছেন নিজেদের অফিসার, মানে কমিশনার অফিসার। কিন্তু এখানে একটা অবিশ্বাস দেখা দিয়েছে যে ডেপুটি কমিশনার বা অনেক সময় দেখা গেছে যে এডিশনাল বিভাগীয় কমিশনার যারা, তারা কিন্তু এই দায়িত্ব পালন করেছেন সাকসেসফুলি। আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি, কথাটা অনেকে আমাদের যারা সিভিল সোসাইটি থেকে আসেন তারা এক অর্থে বিউরোক্রেসি বললেই হঠাৎ করে খেপে যান। আচ্ছা, কিন্তু অভিজ্ঞতার প্রশ্ন যদি দেখি, আমি একটা এডিশনাল ডেপুটি কমিশনার, এডিশনাল বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, তার তো ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা আছে, তার দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা আছে, এখানে পুলিশ হ্যান্ডেলিংয়ের অভিজ্ঞতা আছে। সুতরাং ওই জাতীয় লোকগুলোও কিন্তু আসতেন, তাহলে কিন্তু অভিজ্ঞতার দিকটাই ঘাটতি থাকতো না। আমি বলব নির্বাচন কমিশনের যে কর্মকর্তা তার কিন্তু এই অভিজ্ঞতা নাই। উনি নির্বাচন আইন কানুন বুঝেন ভালো, ঠিক আছে, কিন্তু আমরা ওখানে বিশ্বাস স্থাপন করতে পারছি না, প্রশাসনের উপর আমি বিশ্বাস স্থাপন করতে পারছি না, যার ফলে অনেকে বলে না আমি নির্বাচন কমিশনের কর্মকর্তাই দেবো। নির্বাচন কমিশনের কর্মকর্তা দেওয়ার পরও কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঠিক পুলিশ হ্যান্ডেল করতে গিয়ে কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, যদি আপনি 5 বছর 7 বছর আগের কথা ভাবেন, তখন পর্যন্ত আমরাই বলতাম, আপনারা অনেকে বলতেন যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা। আমি এটা বিশ্বাস করি না, এই কারণে নির্বাচন তখন সবই জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হতো। হ্যাঁ, না আমি এটা বলছি না যে জেলা প্রশাসকরা হলে সব ভালো হবে, কমিশন হলে সব খারাপ হবে, এটা বলছি না আমি। কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা একটা অবিশ্বাস সন্দেহ, কারণ প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে, এটা প্রশাসনিক দায়িত্ব আছে। তিনি সেই দায়িত্বটা পালন না করলে নির্বাচন কমিশনাররাই এটা আইডেন্টিফাই করবেন, তারা এটার জন্য সরকারের কাছে বলবেন যে নিরপেক্ষ ছিলেন না। কিন্তু এরকম অভিযোগের ভিত্তিতে আমি যখন এরকম সিদ্ধান্ত নিতে থাকবো, তখন কিন্তু আমি সব জায়গায় কিন্তু ফেল করার চেষ্টা হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলতে চাচ্ছি জাতীয় নির্বাচন যখন হবে,
জাতীয় নির্বাচন যখন হবে নির্বাচন কমিশন কিন্তু এত অফিসার পাবেন না। নির্বাচন কমিশন এত বড় প্রতিষ্ঠান হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে যে নির্বাচন কমিশন যত বড় প্রতিষ্ঠান হয়েছে, ভারতের মতো এত বড় দেশে কিন্তু এত বড় নির্বাচন কমিশন নাই। আচ্ছা, লোকবলের দিক থেকে আমাদের যে আইনগুলো বা আমাদের নির্বাচন কমিশন যেভাবে ক্ষমতা সম্পন্ন, অনেক ক্ষেত্রে এটা নাই তাদের। কিন্তু এখানে অন্যরকম কতগুলো ফ্যাক্টর কাজ করে। তাদের তো নির্বাচন তো করে প্রশাসনিক কর্মকর্তারা, ডেপুটি কমিশনার এবং ওই লেভেলের লোকজন করেন, এবং এদের সবার কিন্তু আস্থা আছে এর উপরে। ইভেন ইলেকশন হওয়ার পর তো ভোট তো গণাও হয় না, 1 মাস 115 দিন তারপরে গণা, কিন্তু কেউ তো এটা নিয়ে প্রশ্ন তুলছে না। আমাদের এইখানে আমাদের বড় সংকট হয়েছে আস্থার সংকট। আস্থার সংকট, এক পার্টি আরেক পার্টিকে বিশ্বাস করছে না, সাধারণ মানুষ পুলিশকে, সাধারণ প্রশাসনকে বিশ্বাস করছে না, এবং এই অবিশ্বাসের এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি, আমি কোথায় যাব জানি না। এটা নির্বাচন বলুন, অন্য একটা কিছু বলুন, আমরা কিন্তু কোথাও রিচ করতে পারবো না। নির্বাচন কমিশন সম্পর্কে আমি একটা কথা বলবো, নির্বাচন কমিশনের কোনো কাজে আমার কত রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু আমি কমিশনটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এমন কোনো অপমানজনক কথা বলবো না যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করে। কোনো ব্যক্তি কমিশনার বা কোনো একজন ব্যক্তি রিটার্নিং অফিসার ভুল করতে পারেন, এটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটাকে আমরা রেসপেক্ট করতে হবে, কারণ এই প্রতিষ্ঠানটা থাকবে, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু আমরা যখন কথা বলি তখন কিন্তু এগুলোকে এক করে ফেলি এবং একই রকম ভাষা প্রয়োগ করি, শব্দ প্রয়োগ করি, আরও ডেরিগেটরি জিনিস করি। এগুলো করতে করতে আমরা এমন একটা অবস্থায় চলে গেছি, আমরা এখন কেউ কাউকে বিশ্বাস করছি না। তা আমি বলবো, এখন যে নির্বাচনটা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন, আমি যেটা গিয়ে দেখেছি, আপাত দৃষ্টিতে, আপাতত মানে উপর দিক থেকে, সারফেস থেকে, আমি যারা মেয়র ক্যান্ডিডেট তাদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক দেখেছি। আচ্ছা, সিলেটও দেখেছি এটা, তারা দুজনে খুব সুন্দর কথাবার্তা বলছেন, একজনে কিছু পরিহাসও করছেন, এবং একজনের ভালো কাজও আবার একজনের স্বীকৃতি দিচ্ছেন। আমি রাজশাহীতেও এটা দেখেছি। রাজশাহীতে যখন লিটন সাহেব কথা বলছিলেন, লিটন সাহেব এক পর্যায়ে বললেন যে আমাদের খুলনার একটা রাজশাহী শহরে একটা সমস্যা ছিল, পর্দার ধুলি জ্বরে সে সমস্ত আচ্ছন্ন করে ফেলতো। ওনার আগের মেয়র সবুজায়ন করার ফলে এটা কমেছে, উনি এটাকে আরও স্ট্রেংথেন করেছেন। এই যে একজনে একটা রিলে রেস হচ্ছে, একজন যাচ্ছেন আরেকজনের বাটনটা করছেন, এই বিষয়টা খুবই প্রয়োজন। তো এখন ওদের মধ্যে আমি খুব একটা সদিচ্ছার অভাব দেখিনি, কিন্তু কতগুলো বিষয় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে রাজশাহীতে দেখা গেছে যে পোস্টার শুধু সব একমাত্র নৌকার, অন্যদের পোস্টার নেই। এটা কেন আমি জানি না, কোনায় 2-4টা দেখা গেছে, কিন্তু খুব কম পোস্টার। সিলেটে সেটা মনে হয়নি। সিলেটে মোরললেস পোস্টারগুলো, সব পার্টির পোস্টার দেখা গেছে। সিলেটের পোস্টারগুলোর সাইজ এটা নির্বাচন কমিশনের প্রেসক্রাইব ফরম্যাটের মধ্যে ছিল, কিন্তু রাজশাহীর সাইজটা দেখা গেছে অনেক বড় বড় পোস্টার, যেগুলো নির্বাচন কমিশনের ওই যে নির্বাচনী আচরণ বিধির মধ্যে এটা পড়ে না, এত বড় পোস্টারের কথা কিন্তু নাই। তারপরে ব্যানার ট্যানার এগুলো যেগুলো নাই, সেই যত জিনিস থাকছে, তখন নির্বাচন কমিশনার যিনি দায়িত্বে আছেন ওখানে আরও তিনি কোনো ব্যবস্থা না, আমি জানি না নিয়েছেন কিনা বা ওনার সতর্ক করেছেন কিনা। এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল। এখন হচ্ছে যে আজকে রাতে নির্বাচনের প্রচারণার শেষ। এখন আমরা এমন কোনো কথা বলবো না যেটা নির্বাচনের উপরে কোনো রকমের প্রভাব বিস্তার করে, বা আমার এই কথাটার কারণে এটা ভুল বুঝাবুঝি হতে পারে। প্রচারণা যা করার হয়ে গেছে। এখন হচ্ছে ভোটটা গ্রহণের প্রস্তুতি। এর মধ্যে প্রস্তুতের বেশিরভাগ কাজ ইলেকশন কমিশনের। তারা জিনিসপত্র উপকরণ আদি পাঠাবেন, অফিসারগুলো যে নিয়োগ দিয়েছে তাদেরকে ওনারা ঠিকভাবে আগে প্রশিক্ষণ দিয়েছেন, এখন তাদেরকে জিনিসপত্র বুঝিয়ে দিবেন, আইনশৃঙ্খলা বাহিনী পজিশন নেবেন, এগুলোই এখন আর হয়তো শহরের ভোটাররা এখন একটা সময় পাবেন চিন্তা করার জন্য। আশা করি তারা এটা চিন্তা করবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেহেতু যে অভিযোগগুলো উঠেছে, আমি বললাম যে সন্দেহ, সংশয়, অবিশ্বাস, ভয়, এই 4টা জিনিস যাতে কাটিয়ে উঠে যায়, নির্বাচন কমিশনের যারা উচ্চ পর্যায়ে আছেন কমিশনারবৃন্দ, তারা কিন্তু এখন এটাকে খুবই পর্যবেক্ষণ করে যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, আরও সঠিকভাবে নির্দেশনা দিবেন, যাতে যখন যেটা হচ্ছে সেটার উপর ব্যবস্থা নেবেন। অনিয়ম যেগুলো হবে এগুলো তদন্ত করে এগুলোর উপরে কিন্তু পরবর্তীতে নির্বাচনের দিন যেসব অনিয়ম হতে পারে বলে মনে করেন, সেগুলো তো আগে ব্যবস্থা নেবেন। যদি হয়ে যায় এগুলো কিন্তু স্থগিত করে তদন্ত করে আমি একটু সাবেক নির্বাচন কমিশনারের কাছে যাবো। শাহনাজ, আপনি যদি বলেন, যেটি তোফায়েল আহমেদ বললেন যে যারা রিটার্নিং কর্মকর্তা হয়েছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা হয়েছেন, তার থেকে প্রশাসন, ওনার একটা মত বললেন, আপনি কি মনে করেন যে সন্দেহ, ভয়, অবিশ্বাস এইটা দূর করার জন্য নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কি করা উচিত? আসলে আগে যে সিস্টেমটা চালু ছিল, যে প্রশাসনে যারা থাকতেন, মূলত এইসব নির্বাচনে এডিশনাল কমিশনাররা, রিটার্নিং অফিসার থাকতেন, অথবা ডিসি, বিভিন্ন নির্বাচনে এডিসিরা অন্যান্য স্থানীয় সরকারি অন্যান্য পর্যায়ে ছিলেন।
আমরা আসার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি মানুষেরও দাবি ছিল, আপনি যেটা বলেছিলেন যে নির্বাচন কমিশনের লোক কেন করে না, এবং এদেরকে ট্রেন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচন কমিশনের লোক কিন্তু যদিও পেছনে থেকে থাকে, কিন্তু তারা সার্বক্ষণিক খাটে এই বিষয়গুলো নিয়ে, এবং যত পরিশ্রমের আমি যা দেখেছি, এটা সত্য কথা বলতে, যিনি রিটার্নিং অফিসার থাকতেন তখন উনি সামনেই থাকতেন, মূলত কাজগুলো ইলেকশন কমিশনের লোকজনই করতো। তো ওনার সাথে আমি একমত যে একটা ফেস ভ্যালু যে কোনো একটা আছে, যেমন ডিসি অথবা কমিশনার থাকলে পুলিশের সাথে একটা আলাদা সম্পর্ক থাকে, সেই কারণে, অথবা অন্য ডিপার্টমেন্টের সাথে একটা কোঅর্ডিনেশন থাকে, এই কারণে এটা কন্ডাক্ট করতে সুবিধা হয়। তো আমরা তো এইভাবে চলতে, ওনাদের অনেক দায়িত্ব আছে, ওনাদেরকে আমরা এই দায়িত্বটা দিই। তো আস্তে আস্তে আমরা যেটা চাচ্ছিলাম যে নির্বাচনের লোকেই হঠাৎ করে নয়, আস্তে আস্তে, যেমন আমরা আমাদের সময় যে পৌর নির্বাচনগুলো হয়েছিল, পৌরসভা নির্বাচনগুলো, ওগুলোতে এক চিঠি আগে এডিসি জেনারেলাই থাকতেন। আমরা করলাম কি, কিছু অংশ, একটা পার্সেন্টেজ আমাদের অফিসার দিলাম, রিটার্নিং অফিসার, আর কিছু ওরাই থাকলো। তাতে হলো কি, এরাও ট্রেন্ড হয়ে গেল, এবং সাথে সাথে যারা নির্বাচন কমিশনের যারা আছে তারাও ট্রেন্ড হলো, সাথে ওনারাও আছেন যারা পুরানো আছেন, যারা অভিজ্ঞ আছেন, যাদের পুলিশের সাথে অথবা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যারা সরাসরি সম্পৃক্ত হন নির্বাচনের সময়, নির্বাচনী কাজে, তাদের সাথে একটা ভালো কোঅর্ডিনেশন থাকে। তাছাড়া ডেপুটি কমিশনারের একটা ওভারঅল সুপারভিশন থাকে, এডিসিরও থাকে, সেগুলোতে আমাদের ইলেকশন কন্ডাক্ট করতে সুবিধা হয়। এটা নিঃসন্দেহে আমি স্বীকার করি, কিন্তু এটা তো চলতে পারে না। আমাদের অফিসার দিয়ে আলটিমেটলি আমরা যারা ছিলাম তখন এইভাবে চিন্তা করেছি। আমি মনে করি নির্বাচন কমিশনের হঠাৎ করে চেঞ্জ না, কিছু কিছু আস্তে আস্তে আগে। আমাদের যখন ওই মত বিনিময় একটা সভা হয়েছিল এই কমিশনের সময় আমাদের ডেকেছিল, আমি তাই বলেছিলাম যে একটা ডিস্ট্রিক্টের ডিসি থাকেন জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার, ওনার আন্ডারে অনেক দেখা যায় ওনার 8টা 10টা 11টাও আছে ওই কনস্টিটিউয়েন্সি যেগুলো উনি রিটার্নিং অফিসার একট থাকেন। তাই আমি বলছিলাম যে যেখানে তো 8-10টা থাকে সেখানে একটা কি দুইটা নির্বাচন, ঢাকা জেলায় 20টি আসন, সেই তো না, এটা মিক্সড করতে হবে। এটা মানে এককভাবে ইলেকশন কমিশনও পারবে না, এককভাবে প্রশাসনও পারবে না, এটা মিক্সড অবস্থা। আমি তাই বলেছিলাম যে যদি 10টা 11টা থাকে, একটা কি দুইটা আমাদের নির্বাচন তখনকার সময় নির্বাচন কমিশনের লোক যারা আছে, সিনিয়র অফিসার আছে, তাদেরকে রিটার্নিং অফিসার করা হলো, আর বাকি সবগুলো ডেপুটি কমিশনার যেমন আছেন তেমনই থাকবেন রিটার্নিং অফিসার। সেটা কি এরকম বলেন যে একটি সংসদীয় আসনে দুজন রিটার্নিং অফিসার? না, তারা যেমন একটা ডিস্ট্রিক্টে কয়েকটা নির্বাচনী এলাকা থাকে, তার মধ্যে একটা কি দুইটা নির্বাচন কমিশনের সিনিয়র অফিসার যারা আছে তারা রিটার্নিং অফিসার থাকে না, বাকিগুলো ডেপুটি কমিশনার দিয়ে থাকলে। তাতে ডেপুটি কমিশনারও কাজ করলেন, ওরাও শিখে গেল, ওরাও সমভাবে শিখলো এবং যোগাযোগও থাকলো, আমরা ট্রেন্ড হয়ে আসলো। এইভাবে চেয়েছিলাম। তো এইভাবে করলে আলটিমেটলি সাধারণ মানুষ বলতে নির্বাচন কমিশন বাইরের লোক এনে করে, কেউই বাইরের লোক না, সবই বাংলাদেশের লোক, এবং তারা সবাই নির্বাচনের সময় তো তারা নির্বাচন কমিশনের সাথে কাজ করে, এবং কাজেই আমরা এইভাবে চেঞ্জটা চেয়েছিলাম। হঠাৎ করে চেঞ্জ করলে যে অসুবিধা উনি বলেছেন, বিশেষ করে কোঅর্ডিনেশনটা খুবই অসুবিধা হয়ে পড়ে। আরেকটি হলো যে 3 সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আমরা যদি দেখি যে মাত্র 3 মাসের মধ্যে হয়তো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা একটা দেখছি, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি ভূমিকা রাখলে এই সংশয়, অবিশ্বাস, ভয় যেটি তোফায়েল আহমেদ বললেন সেটি থেকে কাটিয়ে উঠতে পারে, নির্বাচন কমিশন কি করতে পারে, আমি সেটি শুনবো বিরতির পর। দর্শক, আমাদের সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার শাহনাজ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। আপনারা থাকুন, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা হবে নির্বাচনের জয় নিয়ে। আমন্ত্রণ আরেকবার নিটল টাটা নিবেদিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনাজ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। শাহনাজ, আপনাকে থামিয়েছিলাম আমি। যদি বলেন যে এই যে সংশয়, অবিশ্বাস, ভয় দূর করার জন্য নির্বাচন কমিশনের কি করা দরকার? আসলে নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, কিন্তু এতে সহযোগিতা করতে হয় যত নির্বাচনে সম্পৃক্ত অথবা সরাসরি স্বার্থ যারা আছে তার সবাইকেই সহযোগিতা করলেই মূলত একটা সুন্দর নির্বাচন হয়। আর বিশ্বাস অবিশ্বাসের বিষয়গুলো নির্ভর করে
যে অন্যান্য সবাই কিভাবে, রাজনৈতিক দলগুলো কিভাবে গ্রহণ করছে নির্বাচন কমিশনকে। আমাদের দেশে সবচেয়ে বড় অসুবিধা হলো বুঝে না বুঝেই প্রথমেই নির্বাচন কমিশন সম্পর্কে সন্দেহ প্রকাশ করা। নির্বাচন কমিশন আসলেই ওই পক্ষের হয়ে গেছে, এই পক্ষের, এইভাবে না করে, যেমন ইন্ডিয়াতে নির্বাচন কমিশন সম্পর্কে সহজে কিন্তু কোনো দলে কোনো কথা বলে না, কিন্তু আমাদের প্রথমেই না কেউ কোনো নির্বাচন কমিশন আসলেই প্রথমেই বিভিন্ন সন্দেহ আরম্ভ করে দেয়, নিজেরাই সন্দেহ তৈরি করে। এই বিষয়টুকু আসলে নির্বাচন কমিশনকেও কাজ করতে হবে নিরপেক্ষভাবে, এটা নিঃসন্দেহে, এর কোনো বিকল্প নাই। সাথে সাথে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনে করার জন্যই মূলত তারা তৈরি হয়, রাজনীতি করে, তাদের পারস্পর শ্রদ্ধাবোধ থাকতে হবে নির্বাচন কমিশন সম্পর্কে, গঠনমূলকভাবে সমালোচনা করতে হবে। কিন্তু যারা শাহনাজ, এই যে 3 সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, অনেকটা কথা উঠেছে যে সমস্ত অভিযোগ জমা দেওয়া হচ্ছে, বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের, আমরা দেখছি যে কমিশন থেকে সতর্ক করা হচ্ছে বা পুলিশকে দায়িত্ব দেওয়া হচ্ছে তদন্ত করার, তারপরে আর খুব বেশি আগাচ্ছে না। এরকম করলে তাহলে আস্থা বা বিশ্বাস কিভাবে জন্মাবে? অনেকগুলো বিষয় আছে, যেমন পুলিশকে দায়িত্ব দেওয়া, যদি কোথাও পোস্টার ছিঁড়ে ফেলে, আচ্ছা, সেখানে তো আসলে পুলিশকেই বলতে হবে তুমি খেয়াল রাখো। এখন বলতে হবে কোন অভিযোগটা পুলিশকে দিয়েছে। এখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ যদি পুলিশকে দেয়, অতি অবশ্যই এটা অন্যায়, কিন্তু কোথায় পোস্টার ছিঁড়ে ফেলেছে, কোথাও ধমক দিচ্ছে, হ্যাঁ, ভয় দেখাচ্ছে, এইসব ক্ষেত্রে অবশ্যই পুলিশকে বলতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো বলতে হবে। তো স্পষ্ট হতে হবে আসলে বিষয়টা কি। এখন এখানে ঢালাওভাবে বলা হয় পুলিশ, কোন অভিযোগটা দিতে হবে। আর আমি অবশ্যই এটাও বলবো যে রিটার্নিং অফিসার আছে, তাকে অত্যন্ত তৎপর হতে হবে, দরকার হলে সে নিজে যাবে, তার যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে তারাও যাবে। এগুলো আসলে প্রম্পটনেসটা নির্বাচন কমিশন কর্মকর্তাদের কাছ থেকে অতি জরুরি দরকার, তবে সহযোগিতা করতে হবে, কারণ নির্বাচন কমিশন এককভাবে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেও না যদি না তারা মানে সঠিকভাবে নির্দেশনা মানে নির্বাচন কমিশন এবং সহযোগিতা করে। এখন আমি এই প্রসঙ্গে ছোট্ট হলে একটু বলি, যেমন সিটি কর্পোরেশন লাস্ট যে আমাদের ঢাকায় হয়েছিল, হঠাৎ দেখি সাংবাদিকরা অভিযোগ করলেন যে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, অথচ নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা ছিল না যে ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না, বুথে ঢুকতে পারবে না, কিন্তু ভোট কেন্দ্রে ঢুকতে পারবে এবং তখন অবস্থান স্বল্প সময় করতে পারবে, কিন্তু তারা ঢুকতে দেয়। আমি তখন শুনে সাথে সাথে আমি সবাইকে জানিয়ে দিলাম যে না, এটা এইভাবে হবে না, ওদের ঢুকতে। তারপরেও কিছু সমস্যা হয়েছে, সমাধানও হয়েছে, কিন্তু এইসব প্রবলেমগুলো অতি উৎসাহ দেখে কিছু কারা করে ফেলে নির্বাচন কমিশনকে একটা মানে ফেলে দেয়। আবার কোথাও দেখা যায়, আমি এই জন্য মিডিয়াকে অনেক সময় ধন্যবাদ দিতে হয়, যেমন ইউনিয়ন পরিষদ সাভারে একটা ইলেকশনে আমার যে রিটার্নিং অফিসার ছিল, তবু জেলার নির্বাচন অফিসার ছিল, কোনো অভিযোগ জিজ্ঞেস করলাম কোনো অভিযোগ আছে কিনা, কোনো অসুবিধা না। পরে আমি নিজে টিভি দেখলাম যে টিভিতে বলছে যে 2-3 জায়গায় ভোট মানে রিগিং হয়েছে, রিগিং মানে স্টাফিং হয়েছে। তো শেষে আমি নিজে ওই মিডিয়ার খবরটা দেখে, কোন টিভি আমার ঠিক মনে নেই, তো টিভির খবর দেখে আমি 2টা কেন্দ্র না 3টা কেন্দ্র বন্ধ করলাম। এই অবস্থা চলে, এত নন কর্পোরেশনের মধ্যে নির্বাচন কমিশন কাজ করতে হয়, আসলে কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা থাকা উচিত, বা প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য চাপটা কে দেবে? তো ভালো, আপনি কি মনে করেন? হ্যাঁ, এই যে সানোয়ার সাহেব যেটা বলেছেন সেটা আমি কিছুটা এন্ডোর্স করি, কারণ হচ্ছে নির্বাচনটা এককভাবে নির্বাচন কমিশন এটা রেফারি হিসেবে কাজ করবেন, ঠিক আছে, স্টেক হোল্ডার কিন্তু অনেক। এর মধ্যে ধরেন মানে যদি এটা নাটক হয়ে থাকে, এটাকে একজন নাটকের আঙ্গিকে যদি থাকি, তাহলে তারা ডাইরেক্টর, এখানে কুশীলব অনেক, নায়ক ভোটার এবং প্রার্থীরা, পার্শ্ব চরিত্র তো অনেকেই আছে। এখন পার্শ্ব চরিত্র যদি সবটারই ভাগ্য নির্ধারণ করে তাহলে সমস্যা। এখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে ভিলেনের ভূমিকায় পুলিশ চলে যাচ্ছে, ভিলেনের ভূমিকায়। কীরকম? এখন আমি কুমিল্লার একটা ইলেকশনে দেখলাম যে একটা সেন্টারের দায়িত্বে একজন এএসআই, দ্যাট এএসআই ইজ ডিসাইডিং দি ফেট অফ দ্য ভোট অফ দ্যাট পার্টিকুলার সেন্টার। তখন আপনি কি করবেন? এটা একটি সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ওই কেন্দ্রে তো প্রিজাইডিং অফিসার সর্বসর্বা হওয়া উচিত। প্রিজাইডিং অফিসার সর্বসর্বা হওয়া উচিত, কিন্তু প্রিজাইডিং অফিসার তো ভোট গেলে তার ভোট নেওয়ার মালিক, বাইরে থেকে ভোট আসা যাওয়ার মালিক তো প্রিজাইডিং অফিসারের না। ওই ক্ষেত্রে তার ভূমিকা আছে, একটা সহযোগী ভূমিকা, কারণ এই ক্ষেত্রে কিন্তু টাকার লেনদেন হচ্ছে, বড় ধরনের টাকার লেনদেন হচ্ছে। এখন নির্বাচনের খরচ কিন্তু অনেক বেড়ে গেছে, একটা বড় খরচ কিন্তু এখানে হচ্ছে।
হ্যাঁ, এগুলো আগে ভোটারদের পিছনে খরচ করা হতো টাকা, এখন ভোটারদের পিছনে কিন্তু টাকা খরচ কম। পোস্টারের সাইজ, পোস্টারের কালার নাই, অনেক কিছু খরচ কিন্তু কমে গেছিল। কিন্তু খরচটা প্রশাসনকে প্রভাবিত করার জন্য টাকা খরচ হচ্ছে। প্রশাসন বলবো না আমি, আরো অনেক কিছু আছে, নমিনেশন থেকে শুরু করে এগুলো অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে এখন, অনেক টাকা বেশি কিন্তু খরচ হচ্ছে। আর আমরা তো এখনো বলছি যে নির্বাচনী খরচ কমানোর জন্য শিডিউল টাইম, মানে প্রচারের সময় কম হোক, পোস্টার দরকার হলে ইলেকশন কমিশন পোস্টার ছাপিয়ে দিবে, যে কয়জন প্রার্থী থাকবে। জাতীয় নির্বাচনে সম্ভব, স্থানীয় সরকারে তো অনেক কাউন্সিলর থাকে, অনেক পোস্টার, কিন্তু জাতীয় নির্বাচনে তো একটি আসনে খুব বেশি হলে 8-10 জনের বেশি প্রার্থী থাকে না, ওখানে তার কাউন্সিলর নাই, সেই পোস্টারটা তো ইলেকশন কমিশন ছাপিয়ে দিতে পারে। এখন সেই অবস্থায় আমরা যাইনি। আচ্ছা, কারণ হচ্ছে এটা আপনি তো ইন্ডিয়ার ইলেকশন অনেক ক্লোজ অবজার্ভ করেছেন। ইন্ডিয়ার ইলেকশনে পোস্টারগুলোতে প্রার্থী ছাপে না, এটা পার্টি ছাপে। আচ্ছা, পার্টি ছাপে, তাতে করে প্রার্থীর খরচ কিন্তু কমে যায়, প্রার্থীর খরচ থাকে না। ইভেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনেও এটা প্রার্থীর খরচ খুবই কম। কারণ কি, ওখানে ধরেন আমি এটা অন্য জায়গায় বলেছি, এইখানেও বলেছি নমনীয়তার প্রোগ্রামে, যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা বুঝে না বুঝে, একটা সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, 5টা বছর এই মানে আমরা এনগেজ আছি ইলেকশনে। তো ইলেকশন মানে টেনশন, ইলেকশন মানে অস্থিরতা, ইলেকশন মানে অনেক বাজে খরচ। আমরা সেইটা ইন্ডিয়াতে যারা হয় তারা একটা শিডিউলে, সিঙ্গেল শিডিউলে উপজেলা, ইউনিয়ন, জেলা 3টা করে ফেলে একটা সেম শিডিউলে। তখন ওই যে কনস্টিটুয়েন্সি, এখন তারা তো কনস্টিটুয়েন্সি বেস ইলেকশন হয়, আমাদের মতো মেয়র ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন তো হয় না। তাতে করে কি হয়, একটা পোস্টারে 3 জনের পোস্টার হয়, ওই জেলার প্রতিনিধি, ওই কনস্টিটুয়েন্সির মেম্বার এবং উপজেলার মেম্বার, উপজেলা মিনস তাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, 3 জনের কিন্তু এক পোস্টার হয়ে যায়, এক পোস্টারের কাজ শেষ হয়ে যায়। ছোট পোস্টার পার্টি করে। আমার এখানে তো কোনো পার্টির খরচ নাই, আমার এখানে পার্টি বরঞ্চ ইনকাম করে নির্বাচন আসলে, খরচটা সব হচ্ছে ব্যক্তির খরচ। এটাতে কিন্তু একটা বড় ফল্ট। তাতে করে হচ্ছে অনেক ব্যক্তির অনেক টাকা খরচ করছে। এবং এটা আমি একটা রাফ হিসাব চিন্তা করেছি যে প্রার্থীরা মিলে যে খরচ ইলেকশনে করছেন, এটা সিটি কর্পোরেশনের বাজেট তত না। আচ্ছা, আমার দুজনের কাছে প্রশ্ন থাকবে, আমরা তো একটু বিরতিতে যাব। তার আগে প্রশ্নটা এমন যে আপনি শিডিউলের কথা বলছেন, একই সময়ে সব করা। আমরা একটা বলছি যে মানে সবাই এই জিনিসটা আলোচনা এসেছে যে জাতীয় নির্বাচন, বিশেষ করে জাতীয় নির্বাচন যদি আমরা একাধিক ধাপে করি, ঠিক একই দিনে সকল 300 আসনের না, যদি আমরা একাধিক তারিখ করি, তাহলে তার সুবিধা অসুবিধা কী আছে, এই ব্যাপারে দুজনের মতামত জানবো। তো তার একটু বিরতি যাচ্ছে। দর্শক আপনারা থাকুন। নির্বাচন কমিশনের সাবেক শাহনাজ এবং ডক্টর তোফায়েল আহমেদ আমাদের সাথে আছেন। আমন্ত্রণ আরও একবার নিটুটাটা নির্মিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ শাহনাজ এবং ডক্টর তোফায়েল আহমেদ। আমি শেষ দুজনের কাছে প্রশ্ন রেখেছিলাম যে জাতীয় নির্বাচনে একাধিক তারিখে করা সম্ভব কিনা, বা তা করলে নির্বাচনটা সুষ্ঠু করার কোনো সুযোগ আছে কিনা, যদি প্রথমে তোফায়েল আহমেদ বলেন। ওই আমার আগের কথাই, আবার আমাদের কালচারের মধ্যে যে অবিশ্বাস, এই কারণে করা যাবে না। কারণ হ্যাঁ, এই কারণে করা যাবে না, কারণ এটাকে কেউ বিশ্বাস করবে না। কারণ একজন এই যে হার জিত আছে ইলেকশনে, কিন্তু আমরা হার জিততে মেনে নিতে পারি না। এখন আমাদের সিস্টেমটা একদিক থেকে খারাপ না, ভালো। কারণ আমাদের যে কালচারটা হয়ে গেছে, আমাদের যে সিস্টেম ডেভেলপ করে গেছে, হঠাৎ করে এটার থেকে বড় ব্যতিক্রম করতে গেলে কিন্তু আমরা আবার একটা সমস্যায় পড়ে যাব। সেই কারণে আদারওয়াইজ ম্যানেজমেন্ট ওয়াইজ এটা ভালো ছিল। ম্যানেজমেন্ট ওয়াইজ আপনি কনসেন্ট্রেশন দিতে পারতেন, ইলেকশন কমিশনের কনসেন্ট্রেশন থাকতো, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কনসেন্ট্রেশন, মিডিয়ার কনসেন্ট্রেশন, সবগুলো এরকম একটু আলাদা হয়ে যেতে পারতো এবং ভালোভাবে জিনিসটা হতো। কিন্তু এখন বোধহয় আমাদের দেশের যে কালচার, তাতে করে বোধহয় এটা পারবেন না, কারণ অবিশ্বাসের কারণে। সাবেক নির্বাচন কমিশন হিসেবে আপনি কি মনে করেন? আসলে ওই যে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে বিশ্বাসের প্রশ্ন। কেউ পলিটিক্সে যে কোনো অবস্থাতে কেউ কাউকে বিশ্বাস করতে যাচ্ছে না। নির্বাচন কমিশনকে রাজনীতিবিদ যারা ইলেকশনে পার্টিসিপেট করে তারা বিশ্বাস করে না, এক পলিটিশিয়ান আরেক পলিটিশিয়ানকে বিশ্বাস করে না। কাজেই এই একদিন এখানে ইলেকশন মানে নির্বাচনে ভোট গ্রহণ করে রেখে দেওয়ার মতো বিশ্বাসটুকু এদের মধ্যে নাই। আর তাছাড়া যদি তা হতো তাহলে নির্বাচন আরো সুষ্ঠু করা যেত। এইভাবে যেমন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় করে, ওরা বাক্সগুলো অথবা যে ইভিএম গুলো যেগুলো আছে এগুলো তারা রেখে দেয়, একটা সময় পরে বের করে তারা গণে। আমাদের দেশে ইভেন দেন আমরা তো প্রযুক্তির দিকে এগোতে হবে, সেই ক্ষেত্রে আমরা ইভিএম এর কথা বলি। এটা যদি একটু বলেন পার্টিকুলার, এই যে ইভিএম সেক্ষেত্রে একদম সরে আসলো বর্তমান নির্বাচন কমিশন, এইটা আপনার কি? আপনি তো অনেক দূর এগিয়েছেন। হ্যাঁ, তো ওটা হলো কি ইভিএমটা প্রথমে যে আমাদের আগের কমিশন আরম্ভ করেছিলেন, কয়েক জায়গায় ছোটোখাটো ইলেকশনও করেছেন। আপনার কয়েক জায়গাতে দেখা গেছে ইলেকশন ইভিএমে
কয়েকটা বুথে নেওয়া হচ্ছে, তার মধ্যে দু এক জায়গায় ইভিএম নষ্ট হয়ে গেছে, এই রেজাল্টটা বের করা যায়নি। ইভেন নরসিংদীতে বেশ একটা ঝামেলা হয়েছিল। আমাদের সময় আমরা রাজশাহীতে সিটি কর্পোরেশনে করেছিলাম এক জায়গায়, সেখানে ইভিএম নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা আবার পরে ভোট নিতে হয়েছিল। তখন আমরা ঠিক করলাম যে ইভিএমকে একবারে সুষ্ঠুভাবে তৈরি হওয়া পর্যন্ত ইভিএম ব্যবহার, প্রযুক্তিগতভাবে আগে এটাকে 100% কারেক্ট হতে হবে। তো পরে আমরা যেটা কাজ আরম্ভ করেছিলাম, এখন তো সম্ভবত ওটা দিয়ে কাজ দু এক জায়গায় হচ্ছে, সেটা হলো আমরা যেটাকে নাম দিয়েছিলাম ডিভিএম, ডিজিটাল ভোটিং মেশিন। সেটাতে এমন সিস্টেম আমাদের যে ইঞ্জিনিয়াররা ছিল নির্বাচন কমিশনের তৎকালীন, তারাই কাজ আরম্ভ করেছিলেন, এখনও করছেন, তারা আরও ডেভেলপ করছেন। তো এখনকার যে আছে ওই যে এনআইডির যে ডিজি ছিলেন, ওনার আগের জন উনি করেছিলেন, এখন তো এগিয়েছিলেন অনেকটুকু। সেটা হলো যে ইভিএম এমনভাবে তৈরি করা হবে যে ওখানে গিয়ে জোর করে টিপ দিয়ে ভোট দিয়ে আসতে পারবে না। ওখানে করতে ইভিএমে আপনার ওই ফিঙ্গারপ্রিন্ট মিললেই ইভিএমটা ওপেন হয়ে যাবে। ওটাকে ডিভিএম বলেছিলাম। ওই ফিঙ্গার ওপেন হলে তখনই ভোটটা দেওয়া সম্ভব হবে। এই কাজটা বোধহয় এখন করছেন, আমি যতটুকু শুনেছি ওই মেশিন দিয়ে এখন ডেভেলপ করে। তবে আমরা যখন আরও এগোতে পারি না, মোটো এগুনি এই জন্য যে তখন একটা বিরাট বড় দল, এই যে বিএনপি বলছিল বিশ্বাস করছেন না, বলে মেশিনটা মানে আপনি তো বিশ্বাসের কথা উনি বলছেন, মেশিনটা আমাদের কাছে দাও, আমরা দেখবো। বলে যে ঠিক আছে, আপনার মেশিন আপনারা এখানে এসে আমরা আপনার ঘর খালি করে দেবো, একটা সারাদিন দেখেন না, আমাদের কাছে মেশিন দাও, আমরা দেখবো। অর্থাৎ ওই বিশ্বাসটুকু এখনো কি মনে করেন যে ডিজিটাল মেশিনে যাওয়া? প্রথম কথা হচ্ছে আমাদেরকে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবেই, এটার কোনো বিকল্প নেই, কিন্তু সেই প্রযুক্তিটা নিখুঁত হওয়া লাগবে এবং সেই জন্য এটা মানুষের আস্থা অর্জনের জন্য এটাকে বিভিন্ন স্তরে স্তরে এটা প্রচার করতে হবে, পরীক্ষা করতে হবে, এভাবে আগাতে হবে। হঠাৎ করে যদি আবার মেশিন দিয়ে দেন তখন কিন্তু এর অবিশ্বাস সৃষ্টি হয়ে যাবে। তো মেশিনের গণ্ডগোলটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সব জায়গাতেই কিছু প্রবলেম হয়, এটা বিকল্প রাখতে হবে। মেশিনে যে সবসময় কাজ করবে এটা আপনি বলতে পারেন না, কোনো ব্যত্যয় ঘটলে আমার একটা বিকল্প থাকবে। সেই জন্য মেশিনেই আমি করবো, মেশিনে নষ্ট হয়ে গেলে আমার কিছু করার নাই, জিনিসটা তা তো না। মেশিনের বিকল্প ব্যবস্থা থাকবে। তবে মেশিনে যদি হয় আমাদের পেপার সঞ্চয় হবে অনেক। এই যে আপনার ব্যালট পেপার ছাপতে হয়, কত প্রতীকের ব্যালট পেপার ছাপতে হয় শেষ মুহূর্তে, এটা একটা বিরাট সমস্যা ইলেকশন কমিশনের জন্য। সেই জন্য এই সিস্টেমে গেলে ইলেকশন কমিশনের কিন্তু অন্য কাজগুলোর কিন্তু সুবিধা হবে। জাতীয় নির্বাচনে আরেকটি প্রশ্ন এখন খুব বেশি আলোচনা হচ্ছে, এখানে আমি একটু শেষ করছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন ইভিএম এর প্রবলেমটাকে আমি সামনে আনতে পারবো না, এই কারণে আমাকে নির্বাচনের যে প্রবলেমটা হচ্ছে এখন, এটা কোনো ম্যানেজমেন্ট প্রবলেম না। আমাদের নির্বাচনের যে সমস্যাটা দেশে, এটা ম্যানেজমেন্ট প্রবলেম না, এটা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম। এই পলিটিক্যাল প্রবলেম একটা বড় বিষয় এখন আলোচনা হচ্ছে যে জাতীয় সংসদের যে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের যে বিধান এখন সংবিধানে আছে, সে অনুযায়ী যারা আগের সংসদের সাংসদ থাকবেন তারা সংসদ অবস্থায় তারা নির্বাচনে প্রার্থী হবেন, আর আরেক দল যারা হবেন তারা এমপি না। এই যে ভারসাম্যহীনতা, এটার জন্য আরেকটি যে বিকল্প ব্যবস্থা যে ভেঙে দিয়ে সংসদ নির্বাচন করা, সেই ব্যাপারে আপনার মত যদি বলেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, আপনি পলিটিক্যাল ইস্যুতে আসছেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশের নির্বাচন নিয়ে যে সমস্যাগুলো আমরা এখন মোকাবিলা করছি, অবিশ্বাস সন্দেহ যেটা আমি বললাম, সেটাও কিন্তু রাজনৈতিক কারণে। সুতরাং এটা ইলেকশন কমিশন করতে পারবেন শুধু ম্যানেজমেন্ট জিনিসটা, ইলেকশন কমিশন কিন্তু পলিটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না। সেই জন্য এটাকে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। আমি আপনার প্রশ্ন সরাসরি যাওয়ার আগে একটু ভূমিকা করছি। আমরা যদি নির্বাচনগুলো দেখি, ফল নির্বাচন, তাহলে দেখতে পাচ্ছি কি, যেভাবে আপনি নির্বাচন করুন না কেন, বিএনপি অভিযোগ করছেন আমাদের ভোট শুদ্ধ হচ্ছে না, অশুদ্ধ হচ্ছে, যেটা হচ্ছেন, কিন্তু কি হচ্ছে, ভোটগুলো দুটো দলের মধ্যে পোলারাইজড হচ্ছে। এটা দ্বিদলীয় ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠেছে। এখন তৃতীয় দল হিসেবে এই সময় লোকাল গভর্নমেন্ট ইলেকশন ইমার্জ করলো, দেখলাম চরমোনাই পীরের দল। আমি জানি না এটা কতদিন কন্টিনিউ করবে সেটা জানি না। রংপুরে দেখলাম, গাজীপুরে দেখা গেল, এটা করছে, বল্লা ভোট পেয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা মেজর দুটো দলের মধ্যে ভোটগুলো ভাগ হতে দেখছি। এবং আগে 2013-তে সবগুলো সিটি কর্পোরেশনে বিএনপি আসছে, এইবার এটা চেঞ্জ হচ্ছে। এটা হয়, এটা রাজনীতির ওয়েব, হ্যাঁ, এবং ওরা অনেকগুলো ফ্যাক্টরের কারণে হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে আলটিমেটলি পলিটিক্সে প্রিভেইল করবে দুইটা দল, এবং এই দুটো দলের মধ্যে কোনো না কোনো একটা সেটেলমেন্ট হওয়া দরকার। দেশের স্বার্থে একটা সেটেলমেন্ট হওয়া দরকার। এইবার আপনি নির্বাচন করেন, যিনি ক্ষমতায় যাবে, ভোট পাবেন, তিনি ক্ষমতায় যাবেন। তো এখন যে কনস্টিটিউশনাল কিছু সমস্যা সামনে রয়ে গেছে, যে ইঙ্গিতটা আপনি দিলেন, এটা যদি এরকম যদি কিছু একটা হয় দেশে, তাহলে এটা খুবই ভালো
অত্যন্ত আশার কথা, সেটা হচ্ছে যে এটা কনস্টিটিউশনে যেমন করা আছে যে এমপি থাকতে ইলেকশন করবে, সেটা যেমন আছে কনস্টিটিউশন এটা সমাধান করতে চাইলে তার সমাধানের জন্য কিন্তু পথ আছে। প্রাইম মিনিস্টার যদি প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে সংসদ ভেঙে দেওয়ার, প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিবেন এবং তাকে বলবেন যে সংসদ ভেঙে দেওয়া হলো, 90 দিনের মধ্যে আপনি ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে বলা হবে। আর এই সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যেই এক্সিস্টিং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা ইন্টারিম গভর্নমেন্ট থাকবে। এটাই কিন্তু সাধারণত বিভিন্ন দেশে হয়। রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক রাখবে, এটা হয়তো একটা এখন এটা নিয়ে আলাপ করতে পারেন যারা ভোট করবে তাদের সাথে। তেমন একটি জায়গায় কি ইলেকশন কমিশন কোনো ভূমিকা রাখতে পারে রাজনৈতিক নির্বাচন স্বার্থে? আসলে ইলেকশন কমিশন তো ইলেকশনেই মূলত কাজ। উভয় পক্ষ যদি, এবং উভয় পক্ষ বলতে যে সকল রাজনৈতিক দল আছে সবাই যদি প্রতিপক্ষ রাজি থাকে তাহলে ইলেকশন কমিশন এখানে মধ্যস্থতা করতে পারে। অন্যথায় ইলেকশন কমিশনের কাজ নয়। এটা অ্যাবসলিউটলি প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত। হ্যাঁ, বা রাজনৈতিক দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, রাজনৈতিক দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত। হ্যাঁ, সেটা হলো এক। আর তারপর প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নিতেই পারেন, বলে নির্বাচন করেন, একটা ছোট্ট মন্ত্রিসভা গঠন করে করার জন্য ব্যবস্থাও নিতে পারেন। কিন্তু এইটা কি সুবিধা হবে কিনা, যেটা আমরা এখন আলোচনা হচ্ছে যে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে যে এক্সিস্টিং সিটিং এমপি যদি থাকে তাহলে উনি তো কিছু প্রিভিলেজ পাবেনি, নির্বাচন কমিশন কি সেটা শক্ত হতে পারবে? আইন অনুসারে সে কোনো প্রিভিলেজ পাওয়ার কথা না, কারণ ওই যে আচরণ বিধি অনুসারে তার এলাকাতে সে কোনো রকম সুবিধা পাবে না যখন নির্বাচনে যাবে। তা সেই তো তারপরেও কিছু কথা থেকে যায়। তো স্বাভাবিকভাবে যদি নির্বাচনকালীন একটা সরকার হয়, ছোট্ট একটা সরকার হয়, সরকার যা দেশ পরিচালনা করার জন্য বাকি সবাই তখন সাধারণ প্রার্থী হিসাবে যায়, তাহলে অবশ্যই কিছুটা বেটার হবে। আর নির্বাচন কমিশনেরও নিশ্চয়ই কিছুটা সুবিধা হবে। একটা একজন সংসদ সদস্যকে থাকা অবস্থায় সরানো মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে বিভিন্ন ব্যবস্থা নিতে, এইসব ঝামেলা থেকে সরিয়ে যায়। এটা হচ্ছে একটা ইনকনসিস্টেন্সি দ্য কনস্টিটিউশন। আচ্ছা, একটা আসন শূন্য হয় নাই, ওরা নির্বাচন হচ্ছে। আচ্ছা, এটা একটা দিক আছে। এখন যে নির্বাচনগুলো হচ্ছে ওখানে এক্সিস্টিং মেয়ররা কিন্তু কেউ ওই পজিশনটাই নাই, তারা তো পজিশন ছিলেন, এটা পদত্যাগ করেছেন। কিন্তু এই জিনিসটা তো মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের স্বার্থে, সার্বজনীন স্বার্থে এটা করেন, এটা করা সম্ভব। এটা করলে বোধহয় একটা সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, সেটা আপনি যেটা তাদের আস্থার ফিরতে পারে এবং সন্দেহটাও কিছুটা কমতে পারে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি সুপারিশ তৈরি করেছি এবং এই সুপারিশটা প্রাথমিক সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা আশা করব আপনাদের দুজনের যে বক্তব্য পেলাম সেটাকে আমরা আবার সংযুক্ত করে হয়তো একটা চূড়ান্ত সুপারিশ করবো। তার আগে আমরা একটু আপনাদের বিবেচনার জন্য দিতে চাই, জনাব শাহনাজ আপনি যদি দেখবেন, এবং আমরা আশা করবো যে এগুলো পরবর্তীতে আমরা আরো আলোচনা করি। এই সুপারিশের সাথে আমি যদি সময় থাকে কিছু যুক্ত করতে পারি, অবশ্যই আপনি দেখবেন এবং আমাদেরকে জানাবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। একটা সুপারিশ হচ্ছে আমার এই লোকাল গভর্নমেন্ট নিয়ে, ইলেকশনটা একদিনে, আমি ন্যাশনাল গভর্নমেন্টের চিন্তা করছি না, লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো নিয়ে আমার কিছু সুপারিশ আছে, এটা আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে, এবং ধন্যবাদ দর্শক। আজকের মতো শেষ করছি নিটোল টাটা নিবেদিত উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আলোচনা করবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।